অপরাধ করছে বলবো যে স্যার অপরাধ করে ফেলছি, লাভ বেশি হয় এই। দর্শক, রাষ্ট্রের একজন সৎ ও শীর্ষ কর্মকর্তাকে কিভাবে রাতের অন্ধকারে ক্ষমতাচ্যুত করা হয় তার সবচেয়ে জ্বলন্ত এবং ভয়ঙ্কর উদাহরণ হয়ে থাকবে সিলেটের এই ঘটনা। ধর্ম ব্যবসার আড়ালে শতাব্দীর পর শতাব্দী ধরে যে মাফিয়া সিন্ডিকেট গড়ে উঠেছে, সেই সিন্ডিকেটের গায়ে হাত দিলে পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে তা আজ পুরো দেশবাসীর সামনে দিবালোকের মতো পরিষ্কার। হজরত শাহজালাল রহমতুল্লাহের মাজারের দান বাক্স যেন কোনো সাধারণ সিন্দুক নয়, এটি ছিল গুটি কয়েক দুর্নীতিবাজের আলাদিনের চেরাগ। বছরের পর বছর ধরে কোটি কোটি টাকার হিসাব অন্ধকারে লুকিয়ে রাখা হয়েছিল, কিন্তু এই অন্ধকারের বুকে প্রথম আলো ফেলার দুঃসাহস দেখিয়েছিলেন সদ্য বিদায়ী সিলেট জেলার প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম। আর এই দুঃসাহসের মূল্য তাকে চোকাতে হয়েছে এক অবিশ্বাস্য এবং রুদ্ধশ্বাস নাটকীয়তার মধ্য দিয়ে। দর্শক, আজকের এই এক্সক্লুসিভ মেগা ডকুমেন্টারিতে আমরা শুধু মাজারের টাকা গোনার সেই চেনা গল্পটি বলবো না, আজ আমরা ডিকোড করব ডিসি সারোয়ারের প্রত্যাহারের পেছনের সেই অজানা কাহিনী এবং তার জীবনের সেই চরম নাটকীয় শেষ প্রহরগুলোর কথা, যা হার মানাবে যে কোনো হলিউড থ্রিলারকেও। ঘটনার সূত্রপাত গত 22 জুন রবিবার। ঘড়ির কাঁটায় তখন দুপুর গড়িয়ে বিকেল হচ্ছে। ডিসি সারোয়ার আলম তার কার্যালয়ে বসে নিয়মিত দাপ্তরিক কাজ করছিলেন। ঠিক এমন সময়েই ঢাকা থেকে ফ্যাক্স বা মেইল মারফত সিলেটে এসে পৌঁছায় তার প্রত্যাহারের সেই আকস্মিক চিঠি। সিলেট জেলা প্রশাসনের একাধিক বিশ্বস্ত সূত্র বলছে, এমন একটি খবরের জন্য তিনি একেবারেই প্রস্তুত ছিলেন না। তিনি জানতেন শাহজালাল মাজারের শক্তিশালী সিন্ডিকেটে হাত দেওয়ার কারণে উপর মহল থেকে তার উপর অদৃশ্য চাপ আসছে, কিন্তু এত দ্রুত এবং একেবারে বিনা মেঘে বজ্রপাতের মতো তাকে সরিয়ে দেওয়া হবে তা তিনি কল্পনাও করেননি। সাধারণত একজন জেলা প্রশাসককে বদলি করা হলে তিনি দায়িত্ব হস্তান্তরের জন্য অন্তত কয়েকদিনের সময় পান। নিজের অসমাপ্ত কাজগুলো গুছিয়ে নেওয়া, সহকর্মীদের সাথে আনুষ্ঠানিক বিদায়ী সাক্ষাৎ করা, এগুলোই হলো দীর্ঘদিনের প্রশাসনিক রেওয়াজ। কিন্তু প্রশাসনের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, সারোয়ার আলমের ক্ষেত্রে এই নিয়মের তোয়াক্কা করা হয়নি। ঢাকা থেকে সরাসরি নির্দেশ আসে, কোনো কালক্ষেপণ করা যাবে না, অবিলম্বে দায়িত্ব বুঝিয়ে দিয়ে সিলেট ছাড়ুন। কিন্তু কেন এই তাড়াহুড়ো? রাজনৈতিক এবং প্রশাসনিক বিশ্লেষকদের মতে এই মাজার সিন্ডিকেট চরম আতঙ্কে ভুগছিল। তারা খুব ভালো করেই জানত, সারোয়ার আলমকে যদি সিলেটে আর একটি দিনের বেশিও থাকতে দেওয়া হয়, তবে তিনি মাজারের দানবাক্সে সেই গোপন সিন্দুক পুরোপুরি উন্মুক্ত করে ফেলবেন। আর সেই সিন্দুক খুললেই বেরিয়ে আসবে শতাব্দীর পর শতাব্দী ধরে চলা দুর্নীতির আসল কঙ্কাল। কেঁচো খুঁড়তে বেরিয়ে আসবে বিশাল সব বিষধর সাপ। তাই তাকে দ্রুত তাড়ানোর জন্য উপর মহলে চালানো হয় অদৃশ্য কলকাঠি। কিন্তু শেষ পর্যন্ত সেই সিন্ডিকেট কি রক্ষা পেয়েছে? না, পায়নি। সারোয়ার আলম কোনো ধরনের মেরুদণ্ডহীন কর্মকর্তা ছিলেন না। তিনি জানতেন তার হাতে সময় অত্যন্ত সীমিত, যে কোনো মুহূর্তে তাকে দায়িত্ব হস্তান্তরের জন্য বাধ্য করা হবে। তাই 23 জুন সোমবার সকালে দায়িত্ব হস্তান্তরের তাগিদ আসা সত্ত্বেও তিনি এক চরম সাহসী এবং ঐতিহাসিক সিদ্ধান্ত নেন। বেলা ঠিক 1টায় তিনি অফিস থেকে বেরিয়ে সোজা চলে যান হজরত শাহজালাল রহমতুল্লাহের মাজারে। গিয়েই তিনি সেখানে ঐতিহাসিক ডেক বা দান বাক্সগুলো খোলার নির্দেশ দেন। এরপর তিনি গিয়ে বসেন মাজার সংলগ্ন মাদ্রাসার একটি কক্ষে। তার চোখের সামনে শুরু হয় প্রকাশ্যে টাকা গোনার কাজ। আর ঠিক এই মুহূর্তেই শুরু হয় প্রশাসনিক মহলের আসল ভূমিকম্প। ডিসি সারোয়ার আলম যে মাজারের ডেক খুলে ফেলেছেন এবং প্রকাশ্যে টাকা গোনা শুরু করেছেন, এই খবর মুহূর্তের মধ্যে পৌঁছে যায় ঢাকা এবং সিলেটের ঊর্ধ্বতন মহলে। শুরু হয় এক রুদ্ধশ্বাস স্নায়ুযুদ্ধ। মাদ্রাসার সেই বদ্ধ কক্ষে বসে থাকা ডিসির পকেটে থাকা সরাসরি মোবাইল ফোনটি অবিরাম বেজেই চলছিল। স্ক্রিনের বারবার ভেসে উঠছিল ঢাকা এবং সিলেটের সর্বোচ্চ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম্বার, কিন্তু তিনি ফোন ধরছেন না। তিনি খুব ভালো করে জানতেন, ফোনটা রিসিভ করলে ওপাশ থেকে কড়া নির্দেশ আসবে, সব বন্ধ করুন এবং এখনই চলে আসুন। কিন্তু তিনি থামতে চাননি। তিনি জানতেন উপরের মহলের নির্দেশ অমান্য করা চাকরি বিধির চরম লঙ্ঘন হতে পারে, কিন্তু নিজের বিবেকের কাছে তিনি হার মানতে চাননি। তিনি শুধু চাচ্ছিলেন অন্তত কয়েক ঘন্টার জন্য হলেও এই গণনার কাজ চলুক, যাতে দেশবাসী এই লুটের আসল অঙ্কটি জানতে পারে।
ডিসি ফোন না ধরায় উপর মহলে রীতিমতো মরিয়া হয়ে ওঠে। নদীর ওপার থেকে তড়িঘড়ি করে সিলেট সার্কিট হাউসে ছুটে আসেন বিভাগীয় কমিশনার অতিরিক্ত সচিব মশিউর রহমান। অবস্থা বেগতিক দেখে লোক মারফত সার্কিট হাউস থেকে মাদ্রাসায় খবর পাঠানো হয়। শেষ পর্যন্ত উপায় না দেখে গণনার কাজ পুরোপুরি শেষ না করেই সারোয়ার আলমকে মাদ্রাসার কক্ষ ছাড়তে হয়। তিনি সার্কিট হাউসের পথে ধরেন, কিন্তু সেখানে গিয়ে তিনি দেখতে পান তাকে বিদায় করার জন্য সব আয়োজন আগে থেকেই পাকাপোক্ত করে রাখা হয়েছে। তিনি চেয়েছিলেন তার এই মনোনীত এবং বিশ্বস্ত একজন অতিরিক্ত জেলা প্রশাসকের কাছে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব হস্তান্তর করতে, কিন্তু তাকে সেই সুযোগটুকুও দেওয়া হয়নি। উপর মহলের সরাসরি নির্দেশে তাকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিঙ্কি সাহার কাছে দায়িত্ব হস্তান্তর করতে বাধ্য করা হয়। সকাল থেকে শুরু হওয়া এই পুরো মানসিক চাপ এবং প্রশাসনিক রশি টানাটানির অবসান ঘটে রাত 10টার অন্ধকারে। নতুন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক দায়িত্ব গ্রহণ করার সাথে সাথেই ঘটে আরেক হৃদয় বিদারক ঘটনা। ডিসি হিসেবে সারোয়ার আলমের যে সরকারি নিরাপত্তা প্রোটোকল ছিল তা মুহূর্তের মধ্যে প্রত্যাহার করে নেওয়া হয়। যিনি মাত্র কয়েক ঘন্টা আগেও ছিলেন পুরনো জেলার দণ্ডমুণ্ডের কর্তা, রাতের অন্ধকারে তাকে পরিণত করা হয় একজন ক্ষমতাহীন সাধারণ মানুষে। পরদিন সকালে সার্কিট হাউসেই তিনি তার সাবেক সহকর্মীদের সাথে একটি বৈঠক করেন এবং দুপুরে বিমান যোগে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করেন। কিন্তু যাবার আগে তিনি যে কাজ করে গেছেন তা বাংলাদেশের দুর্নীতি বিরোধী লড়াইয়ের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বৃহস্পতিবার দান বাক্স সিলগালা করার পর সোমবার দুপুরের পর সেটি খোলা হয়। মাঝখানে সময় মাত্র 3 দিন, আর এই 3 দিনে শুধু এই দান বাক্সগুলো থেকে নগদ টাকা পাওয়া গেছে 17,65,000 টাকা। সাথে মিলেছে বিপুল পরিমাণ ডলার, পাউন্ড, রিয়াল এবং বহুমূল্যের স্বর্ণালংকার। একটু হিসাব করে দেখুন দর্শক, 3 দিনে যদি 17,65,000 টাকা ওঠে তবে দিনে প্রায় আয় 6 লাখ টাকা। তাহলে মাসে কত আর বছরেই বা কত? এই বিশাল অঙ্কের টাকা এতদিন কোথায় যেত, কাদের পকেটে যেত? এই ঘটনার পর সারা দেশের সাধারণ মানুষের মনে এক বিশাল ক্ষোভের আগুন জ্বলে উঠেছে। যুগের পর যুগ ধরে ধর্মপ্রাণ নিরীহ মানুষ তাদের কষ্টের উপার্জন মানতের টাকা এই মাজারগুলোতে দান করে আসছেন। তারা বিশ্বাস করতেন এই টাকা হয়তো গরিব দুঃখীদের কল্যাণে বা ধর্মীয় কাজে ব্যয় হবে। কিন্তু ডিসি সারোয়ার আলমের এই দুঃসাহসিক অভিযান প্রমাণ করে দিয়েছে সাধারণ মানুষের সেই পবিত্র আবেগ আর বিশ্বাসের সাথে কিভাবে চরম বেইমানি করা হয়েছে। এই টাকার ভাগ শুধু স্থানীয় সিন্ডিকেটের পকেটেই যেত না, বরং এর শিকড় প্রশাসনের অনেক উপর পর্যন্ত বিস্তৃত ছিল বলেই আজ সবার ধারণা। নইলে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে কোনো কারণ দর্শানো ছাড়াই একজন সৎ জেলা প্রশাসককে এভাবে রাতের অন্ধকারে কেন সরিয়ে দেওয়া হবে? ডিসি সারোয়ারকে প্রশাসনিক কাঠামোর চরম চাপে বাধ্য হয়ে সিলেট ছাড়তে হলেও জনতার আদালতে তিনি যে বিজয় অর্জন করেছেন তা অতুলনীয়। ফোন না ধরে মাদ্রাসার কক্ষে বসে থাকার সেই দৃশ্যটি প্রমাণ করে যে এদেশে এখনো এমন একজন মানুষ আছে যিনি ক্ষমতা এবং প্রোটোকলের চেয়ে নিজের সততাকে বেশি গুরুত্ব দেন। দর্শক, আপনার কি মনে হয়?